দর্শক বিরতির পরে আবারও আমন্ত্রণ সকালে বাংলাদেশে। সকালে বাংলাদেশে আমাদের সাথে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আরও একবার সকালে বাংলাদেশের শুভেচ্ছা এবং শুভ সকাল। আছি আমি মিমি, জুলেস জুবাইর আপনাদের সাথে আছে এবং প্রত্যেকটা দিনের একটা বিশেষ গুরুত্ব থাকে না, এবং বলছিলাম একজন চমৎকার মানুষ নিয়ে ফিরবার কথা। আজকের দিনটার একটা বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ আজ 22 মার্চ বিশ্ব পানি দিবস। এই বিষয়ে আমরা কথা বলতে আজ অতিথি হিসেবে আমাদের সাথে পেয়েছি আমার খুব পছন্দের একজন মানুষ, হাসিন জাহান, যিনি কান্ট্রি ডিরেক্টর ওয়াটার এইড বাংলাদেশ। শুভ সকাল, স্বাগত আপনাকে সকালের বাংলাদেশ। শুভ সকাল আপা, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। পছন্দের মানুষ বলছিলাম কারণ আপা খুব ভালো ভালো কথা বলেন, ইতিবাচক কথা বলেন এবং আশা জায়গা নিয়ে কথা বলেন, এটা শুনতেই ভালো লাগে। এবং আমাদের অনেক লম্বা একটা পথ চলা আছে যমুনা টেলিভিশনের সাথে ওয়াটার এইডের হাসিন জাহান আপার একটা বিশাল জার্নি আছে আমাদের। আপা একটা শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আপনার কাছে প্রশ্নে যাব। ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নামছে, পানি দূষণ, উদ্ভিদ ধ্বংস, ভূমিধস বাড়ার শঙ্কা। বিশ্ব পানি দিবস প্রেক্ষাপটে যুগান্তর আজ তাদের প্রথম পাতায় এমন একটি শিরোনাম করেছে। একটু আপনার মূল্যায়ন এবং বিশ্লেষণটা শুনবো। ভূগর্ভস্থ পানি যে নেমে যাচ্ছে এটা আসলে নতুন কোনো কথা না, এটা আমরা সবাই জানি। এবং ভূগর্ভস্থ পানি সারা দেশেই কিন্তু কম বেশি নামছে। আমরা যদি এর একটা অ্যানালাইসিস দেখি তাহলে দেখব সারা দেশেই নামছে এবং ঢাকায় এর নামাটা বেশ অ্যালার্মিং। প্রায় 3 মিটার পার ইয়ার এটা নেমে যাচ্ছে, যেই কারণে দেখা যাচ্ছে ঢাকা এবং ঢাকার আশেপাশে আপনি নলকূপ বসিয়ে আসলে পানি আসলে পাওয়া যায় না। নাম্বার 6 নলকূপ বা চট করেই পানি পাওয়া যায় না, অনেক গভীরে যেতে হচ্ছে, তার চাইতেও বেশি গভীরে যেতে হচ্ছে। এবং বড় ধরনের প্রোডাকশন ওয়েল অর্থাৎ ঢাকা ওয়াসা যেগুলো নিয়ে পানি তোলে সেগুলো ক্রমে আরও বেশি গভীরে থেকে পানি তুলতে হচ্ছে। এবং ঢাকা শহরের কোনো কোনো জায়গায় ওয়াটার মাইনিং হচ্ছে, বিশেষ করে সেন্ট্রাল পার্ট অফ ঢাকা সিটি। এই ওয়াটার মাইনিং শব্দটার অর্থ হচ্ছে, এই সহজভাবে বোঝাতে গেলে, যে ভূগর্ভস্থ পানি যখন অনেক বেশি তুলে ফেলা হয় এবং যখন চারপাশ থেকে পানি এসে ওইটা খুব সহজে পুনর্ভরণ করতে পারে না বা রিচার্জ করতে পারে না, এবং এটা ধরেন কয়েকশো বছরেও হবে না রিচার্জ, এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয় সেটাকে ওয়াটার মাইনিং বলে। এটা খুব একটা গুরুতর পরিস্থিতি। এবং আদারওয়াইজ যখন মানুষ পানি তোলে স্বাভাবিকভাবে পানি এসে একটা পূরণ হয়, কিন্তু মুশকিলটা হয় যে আমরা যেই পরিমাণ পানি তুলে ফেলছি ওই পরিমাণ পানি আসলে পুনর্ভরণ করতে হচ্ছে না। এই গ্যাপের কারণেই হচ্ছে পানি ডিপ্লেটেড হচ্ছে, অর্থাৎ পানি কমে যাচ্ছে বা নিচে নেমে যাচ্ছে। সংক্ষেপে এটুকু দিয়েই শুরু। খুব স্বাভাবিক একটা বিষয়, পানি তুললে পানির স্তর নেমে যাবে, এটা আমরা সবাই বুঝি কম বেশি। এবং কম বেশি আমাদের সবার যেহেতু গ্রামের সাথে সম্পৃক্ততা আছে, এই ডিপ টিউবওয়েল বা চাপকলের পানি তুলে খাওয়ার একটা অভ্যস্ততা আমাদের আছে। এবং যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন চাপকলের পাইপ যখন ভূগর্ভস্থে প্রবেশ করানো হয় কত দূর অবধি যাওয়া লাগে, কত দূর প্রয়োজন পড়ে। এই যে আপা ক্রমে যে কমছে, এবং আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেন, যে পরিমাণে পানি আমরা উত্তোলন করছি তা ফিরে যাচ্ছে না, এই ফিরে যাওয়াটা কিভাবে নিশ্চিত করা যায়? আচ্ছা, ফিরে যাওয়াটা নিশ্চিত করার আগে আমাদের আসলে কতগুলি স্টেপ মনে রাখা দরকার। আমরা আমাদের দেশি মানুষদের একটা বড় সমস্যা আছে, একটা মানসিক সমস্যা আছে, যে আমরা সব কিছু শুধু বেশি বেশি করতে চাই, সব ক্ষেত্রেই বেশি বেশি করতে চাই। সেটা হচ্ছে আমরা পানি অপচয়টাও খুব বেশি বেশি করতে চাই, অর্থাৎ সব ক্ষেত্রে আমাদের যতটুকু প্রয়োজন তার চাইতে বেশি আমরা করতে চাই সব ক্ষেত্রে। পানির ক্ষেত্রেও সেরকম। যে প্রথম কথা হচ্ছে যে পানি মানে ফেরানোর আগে আমাদের বোঝা দরকার যে কতটুকু তুলছি। যতটুকু প্রয়োজন ততটুকুই যদি তুলি তাহলে তোলাটাই কম হবে। আমরা তোলাটাই অনেক বেশি তুলি। যেমন আমরা পানি তুলি কোন কোন ক্ষেত্রে? কৃষি ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি সেচের জন্য পানি তুলি, এবং প্রায় 80 to 85% পানি আমরা সেচের কাজে ব্যবহার করি। এখন প্রশ্ন হচ্ছে যে সেচ কতটা এফিশিয়েন্ট? আসলে আমরা যেই পরিমাণ পানি সেচের ক্ষেত্রে ব্যবহার করি এত পানির প্রয়োজন হয় না। সেচ ব্যবস্থাটাকে যদি আমরা এফিশিয়েন্ট করতে পারি, আমরা পানির উত্তোলনটাই কমাতে পারি। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে পানি কম তুলতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ব্যবস্থাপনা। তারও এক স্টেপ আগে যাই। আমাদের আরও একটা বড় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা কোনো কাজ ভালো মতো পরিকল্পনা করার আগে ঝাঁপ দিয়ে পড়ি সেটা ইমপ্লিমেন্ট করার আগে। তো যেই কারণে আমরা যে এই যে পানির পুরো ব্যবস্থাপনাটা করব,
তার আগে আমাদেরকে জানতে হবে যে আমাদের কতটুকু পানি আছে এবং এটাকে মনিটর করা, এটার কোয়ালিটি মনিটর করা, কোয়ান্টিটি মনিটর করা, কি অবস্থা না জানলে তো আমরা কোনো পদক্ষেপ নিতে পারবো না। তো মুশকিল হচ্ছে আমাদের এই গ্রাউন্ড ওয়াটার এত একটা ইম্পর্ট্যান্ট একটা রিসোর্স এবং এটা একটা সীমিত রিসোর্স ওয়ার্ল্ডে, এইটার কোনো প্রপার মনিটরিং ব্যবস্থা নাই। এই যে এটার মনিটরিং ব্যবস্থা নাই সেটার কারণে আমরা একটা ট্র্যাক রাখতে পারি না, হ্যাঁ, এটা নিয়ে আমরা একটা প্রপার পরিকল্পনা করতে পারি না, এইটার অপচয় করি এবং এইটাকে আমরা প্রোটেক্ট করতে পারছি না। সো আমাদের আসলে পুরো ব্যবস্থাপনাটা শুরু হওয়া উচিত ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং, এবং ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং করতে গেলে প্রথম দরকার ডাটা কালেকশন সিস্টেমটাকে তৈরি করা, এস্টাবলিশ করা, তাকে মনিটরিং করা এবং এইটা অনুযায়ী প্ল্যানিং করা যে আমার কতটুকু পানি তুলতে হবে এবং কিভাবে এই পানিকে কিভাবে আমরা পলিউট করব না এবং কিভাবে এটাকে পুনর্ভরণ করব, অর্থাৎ রিচার্জ করব। সো এই স্টেপ বাই স্টেপ যদি আমি পুরো পরিকল্পনাটা করতে পারি এবং বাস্তবায়ন করতে পারি, মানুষকে সচেতন করতে পারি, সবাই মিলে কাজ করতে পারি, তাহলে আমরা একটা সমাধানের দিকে যেতে পারি। দারুণ বলেছেন আপা। কিন্তু এই প্রসঙ্গটা নিয়ে যদি বলি, আমরা যারা সমতলে আছি তারা অনেক পানি অপচয় করে থাকি, যেমনটা আমরা বললাম বা যেমনটা আমরা জেনে থাকি, এটা আসলে নতুন করে বলবার কিছু নেই। কিন্তু পাহাড়ে যারা বসবাস করছে তাদের যে পানির সংকট, তারা পানি পাচ্ছে না, আবার আমরা পেয়ে অনেক অপচয় করছি। কিন্তু যদি আমাদের দেশের সার্বিকভাবে যদি বিবেচনা করি, পুরো দেশব্যাপী কি মানুষের মধ্যে এই গণসচেতনতা কি তৈরি করা গেছে পানি অপচয় রোধে কি করতে পারে বা কি করা উচিত? মোটেও নেয়া, মানে আমরা যথেষ্ট সচেতনতা তৈরি করতে পারি নাই। পাহাড়ের ব্যাপারে আমি আসলে কিছু কথা বলতেই চাই, কারণ এই সুযোগটা যখন পেয়েছি। পানি আসলে পাহাড়ে পানির অবস্থাটা কি সেটা একটু বলা দরকার। আমরা অনেক সময় রুট কজটা খুঁজি না, কি হচ্ছে এটা নিয়ে আমরা হয়তো অনেক মাতামাতি করি, এটা নিয়ে আলোচনা সমালোচনা করি, কেন হচ্ছে এটা আমরা বের করি না। এটা যদি বের করি, রুট কজটা যদি সমাধান করতে চাই, তাহলে অনেক সহজে আমরা একটা বড় প্রবলেমের সমাধান করতে পারি। পাহাড়ে পানির অভাব এই কারণে যে পাহাড়ে পানির উৎপত্তিটা হয় ঝর্ণা থেকে। আপনারা যদি দেখেন এই ঝর্ণা বা ওখানে আমরা ছড়া বলে থাকি, ছড়ার উৎপত্তিটা যেই জায়গাটা হয় একেবারে টিপ, হ্যাঁ টিপ, ঝিরি বলেন, ঝরা বলেন, বিভিন্ন ছড়া বলেন, এটা নানান নামে ওরা ডাকে। সো এই যে পাহাড়ের টিপ থেকে উৎপন্ন হয় এই জায়গাটা খুব সেন্সিটিভ জায়গা, কিন্তু এই স্ট্রিমটাকে প্রোটেক্ট আমরা করি না। কিভাবে প্রোটেক্ট করি না? এখানে আমরা এক্সোজেনিয়াস প্ল্যান্টেশন করি, অর্থাৎ বাইরের সেগুন গাছ লাগাচ্ছি, রাবার ট্রি লাগাচ্ছি, হ্যাঁ, এই জমি বিভিন্নভাবে এটা লিজ আউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাতে যেটা হয়, ধরেন একটা রাবার গাছ লাগালে বা সেগুন গাছ বা এই ধরনের যেই উদ্ভিদটা ওখানে হয় নাই, বাইরে থেকে এনে আমরা প্ল্যান্ট করছি, এরকম বড় গাছের তলায় আপনারা দেখবেন যে ঘাস হয় না, অর্থাৎ মাটিটা এক্সপোজড হয়ে যাচ্ছে। মাটি যখন এক্সপোজড হয়ে যায় তখন পানিটা, বৃষ্টির পানিটা ভিতরে ঢুকতে পারে না, ঢুকতে না পারলে গড়িয়ে চলে যায়। গড়িয়ে চলে গেলে একটু আগে যেটা আমরা পেপারে দেখলাম, ল্যান্ডস্লাইডের সম্ভাবনা বাড়ে। অথচ আমরা যদি এই বাইরের গাছ লাগানো বন্ধ করতাম, ওটা ন্যাচারালি থাকতে দিতাম, তাহলে পানিটা ভিতরে ঢুকতো, তাহলে ওই স্ট্রিমটা আরো বড় হতো, মানুষ যথেষ্ট পানি পেত, তাহলে এই হাহাকারটা থাকতো না। আপা একটু থামাই আপনাকে, ভুল বুঝবেন না। প্রশ্ন হচ্ছে আপা, আপনারা 2025-এ বা আপনারা এর সাথে যারা কাজ করছেন, আপনারা সচেতন, যারা গাছ লাগালেন তারা কি সচেতন ছিল না? তারা যখন এই প্রথমেই কাজগুলো করলেন তাদের কি এই নোহাওটা ছিল না যে আমরা এখানে যে আনওয়ান্টেড একটা প্ল্যান্ট করছি, এটার ফলশ্রুতিতে কি হতে পারে, এই হিসাবটা কি ছিল না আমাদের? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ এই কথাটা বলার জন্য। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আসলে কারা গাছ লাগায় এবং কারা কথা বলি। যারা কথা বলেন তারা আইদার তারা প্রফেশনাল, তারা হয়তো কোনো সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, ইউনিভার্সিটি টিচার হতে পারেন, অ্যাক্টিভিস্ট হতে পারেন, হ্যাঁ, তাদের হাতে আসলে ক্ষমতা নাই। তারা কথা বলতে পারেন, দু চারটা লেখালেখি করতে পারেন, হ্যাঁ, এইভাবেই তাদের কাজটা সীমিত। আর যারা গাছটা লাগান তারা আসলে জমিটা কিনতে পারেন, লিজ নিতে পারেন, অথবা ইন্ডাস্ট্রিয়ালিস্ট অথবা অনেক অর্থশালী,
সুতরাং পাওয়ার লাইজ দেয়ার, এখানে একটা পাওয়ার গেম থাকে সব সময়। সো ক্ষমতার কাছে আসলে কলম কতটা শক্তিশালী, এটা একটা বড় প্রশ্ন সবসময় থেকে যায়। তো আসলে যারা এই কাজটা করেন, এখানে ফিজিবিলিটি স্টাডির একটা ব্যাপার আছে, সরকারের নীতিমালার একটা ব্যাপার আছে, এবং এই নীতির কথা যদি বলেন, আইনের কথা যদি বলেন, বাংলাদেশে কিন্তু আইনের ব্যাপারে আমরা মোটামুটি খুব শক্ত অবস্থানে আছি। অর্থাৎ পলিসি যদি দেখেন, এনভায়রনমেন্ট রিলেটেড পলিসি বলেন, ওয়াটার রিলেটেড পলিসি বলেন, সমস্ত পলিসিজ আর দেয়ার, বাট আনফর্চুনেটলি কোনো পলিসির বাস্তবায়ন নাই, হ্যাঁ, অ্যাকশন নাই। তো এই ধরনের পলিসির যেহেতু কোনো অ্যাকশন হয় না, কেউ পাত্তাই দেন না, সেই জন্য এটা আসলে জনমনে সেভাবে প্রতিক্রিয়া করে না। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কোনোভাবেই এই সচেতনতার বিষয়টাকে আমরা প্রাধান্য দিই না। মানে এটাকে যে সবাইকে জানাতে হবে, এটা এডুকেশন সিস্টেমের মাধ্যমে জানানো যেতে পারে, এইটা বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মধ্যে জানাতে হবে, সেগুলো না করে এগুলো দিবসের মাধ্যমে সীমিত হয়ে যায়। সেই কারণেই আসলে এই জিনিসগুলোকে সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছতে পারছি না। আপা, আজকের এই আয়োজনের শুরুতেই আমরা জানিয়েছিলাম যে আজ বিশ্ব পানি দিবস। এই বিশ্ব পানি দিবসের আসলে গুরুত্বটা কি, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ধরি, বাংলাদেশের প্রেক্ষাপটটা কতটা তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে এসে? মানে এই দিকটা দিয়ে বিবেচনা করছি আমরা, শেষ হয়ে যাচ্ছে এটা গুরুত্বপূর্ণ নাকি আমাদের কিছু করতে হবে এটা গুরুত্বপূর্ণ, কোনটা গুরুত্বপূর্ণ? আসলে পানি হচ্ছে মানুষের মৌলিক চাহিদা, হ্যাঁ, এবং ক্লাইমেট চেঞ্জের পরিপ্রেক্ষিতে পানি হচ্ছে সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড একটা বিষয়। সো এবং আপনি যদি গ্লোবের দিকে তাকান, ওয়াটার স্ট্রেসড কান্ট্রিজ যেটা বলে, অর্থাৎ যেই সমস্ত দেশে পানির নিয়ে সমস্যা তৈরি হবে, পানির পরিমাণ কমে আসবে, বাংলাদেশ এরকম অন্যতম একটা দেশ। সুতরাং পানি নিয়ে ভাবনা এখনই করতে হবে, এবং বলতে গেলে আমরা অনেক দেরিতে কথা বলছি, আমাদের অনেক আগে এটা নিয়ে সচেতন হওয়া উচিত ছিল। সো এটার কোনো বিকল্প নাই। তাহলে পানি নিয়ে আমাদেরকে কি করতে হবে? শুরুতেও যেটা বলেছি, এখনও সেটা বলা, যে এখনও সময় আছে, আমাদের আসলে এটা নিয়ে একটা সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্যে এগোতে হবে। এবং আমাদের যেটা করা দরকার, আমরা অনেক দূর এগিয়েছি, যেমন আমরা ওয়াটার অ্যাক্ট 2013 হয়েছে, অ্যাক্টের পরিপ্রেক্ষিতে ওয়াটার রুলস 2018 তৈরি হয়েছে, এবং এই ওয়াটার রুলস 2018 যেটা বলে সেটা হচ্ছে যে ওয়াটারের পানিকে নিয়ে যে সমস্ত মিনিস্ট্রি সম্পৃক্ত, যেমন লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি, ওয়াটার রিসোর্সেস মিনিস্ট্রি, শিল্প মন্ত্রণালয়, হ্যাঁ, সমস্ত মন্ত্রণালয় যারা পানির সাথে সম্পৃক্ত, তাদের কার কী করণীয়, এবং বিশেষ করে ক্লাইমেট চেঞ্জ এবং এনভায়রনমেন্ট মিনিস্ট্রি, তাদের কী করণীয় অ্যাজ এ রেগুলেটরি অথরিটি, এবং কার কী রোল আছে, কে প্রাধান্য পাবে, সমস্ত বিষয়গুলো পরিষ্কার করা আছে। এবং এখানে দুটো বড় কমিটি আছে, একটা কমিটি হচ্ছে এক্সিকিউটিভ কমিটি, আর একটা হচ্ছে স্টিয়ারিং কমিটি। অর্থাৎ এক্সিকিউটিভ কমিটি সিদ্ধান্ত নেবে যে এই অ্যাক্রস দ্য মিনিস্ট্রিজ কার কী দায়িত্ব এবং কে সেটা পালন করছে কিনা, ওভারসি করবে, এবং স্টিয়ারিং কমিটি এটাকে বড় ধরনের নির্দেশনা দিবে। সব কিছু ইন প্লেস, কাগজে পত্রে। এইটাকে অ্যাকশনে নেওয়া, এটাকে যদি অ্যাকশনে নেওয়া যায়, শুধুমাত্র এই একটা কাজ, মানে বড় দাগে কাজটা খুব সহজ না, কিন্তু যদি ওটাকে আমরা বাস্তবায়ন করতে পারি, এটাকে ওয়ারপ্রোকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওয়াটার বোর্ড এটার সাথে সম্পৃক্ত আছে। লোকবল কি আছে যথেষ্ট পরিমাণে বাস্তবায়নের জন্য? লোকবল নাই। আমরা একটা অ্যানালাইসিসও করে দেখেছি যে এই যত কথা বলা আছে পলিসিতে ভার্সেস ওয়ারপ্রোতে, যে আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না, সম্ভবত 70+ লোকবল তাদের আছে। সো এটা নিয়ে হয়তো সম্ভব না, কিন্তু শুরু তো করা যায় না, নিশ্চয়ই। তো শুরু করলে আসলে অনেক কিছু বের হয়ে আসে। এক, দ্বিতীয় হচ্ছে যে সব কাজ তাদেরকেই করতে হবে কেন, এখানে ডেলিগেশনও করা যেতে পারে, অল্টারনেটিভ মোডও আসতে পারে। সো কমিটিগুলো যখন ফাংশনাল হয়ে কাজ শুরু করবে, তখন কিন্তু অপারেশনাল অনেক কিছু বের হয়ে আসবে। সো টু স্টার্ট উইথ আমাদের এইখান থেকে হয়তো শুরু করা যেতে পারে। বাহ, চমৎকার। আপা, আবার প্রথম অংশে চলে আসি আমাদের আয়োজনে। আপনি বলছিলেন যে আমাদের আসলে জানতে হবে আমাদের কি আছে। আমরা কি এত বছরে সেই হিসাবটা করতে পেরেছি যে আমাদের যে পরিমাণে সারফেস ওয়াটার আছে কিংবা ভূগর্ভস্থ যে পানির কথা আমরা বলছি আছে, এটা দিয়ে আমরা আর সর্বোচ্চ কত বছর বা কি
পরিমাণ স্ট্রেস করতে পারবো পুরো ওকে মজুদকে? এখানে যে জিনিসটা বলা যে আমাদের কিছু তথ্য আছে কিন্তু সার্বিকভাবে তথ্য নেই এবং তথ্যের সমন্বয় নাই। যেমন ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড আছে, তাদের কিছু বোরহোল আছে, অর্থাৎ তাদের কিছু কূপ আছে, মনিটরিং কূপ, যেটার মাধ্যমে তারা ডেটা কালেক্ট করেন। কিন্তু এটা যে সারা বাংলাদেশে সমভাবে আছে প্রয়োজনীয় সংখ্যায় তা না, কিন্তু তাদের হয়তো একটা ডেটা আছে। অন্যদিকে ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ, তারা খাবার পানির জন্য নলকূপ দেন, তাদেরও সারা দেশে বেশ কিছু নলকূপ আছে, তাদেরও ডাটা আছে। কিন্তু এই যে বিভিন্ন প্রতিষ্ঠানের ডাটা বিভিন্ন মেজারে তারা নেন, বিভিন্ন সময়ে নেন, এর কোনো সমন্বয় এবং কোনো কিউমুলেটিভ ফিগার এবং অ্যানালাইসিস নাই। ডাটা থাকলে তো হবে না, ডাটাকে অ্যানালাইসিস করতে হবে, এবং একই ধরনের ডেটা না থাকলে আপেল আর অরেঞ্জকে নিয়ে তো আপনি কম্পেয়ার করতে পারবেন না। সো এই জায়গাটা একটা কাজ করার সুযোগ আছে, এবং এখানে আসলে রিসার্চ প্রতিষ্ঠানগুলো একটা ভূমিকা পালন করতে পারে। আপা একটু আলোচনা অন্যদিকে নিব। অনেকের আমাদের এই অংশটুকু পছন্দ নাও হতে পারে, কিন্তু একটা রূঢ় বাস্তবতা, আমাদের একটা ট্রেড অফ চিন্তা করতে হবে। যেহেতু আমাদের গার্মেন্টস এক্সপোর্ট করি, আমরা এমনই একটি নেশন, এবং আমাদের জিডিপির অনেক বড় একটি অংশ গার্মেন্টস থেকে আসে। আমরা জানি গার্মেন্টসের ওয়াশের জন্য প্রচুর পরিমাণে পানি লাগে, এটা ডেনিম বলি, যে কোনো ধরনের ফেব্রিক্স বলি, এখানে একটা ট্রেড অফের অনেক বেশি প্রয়োজন। এবং একই সাথে ফ্যাক্টরিগুলো যে পরিমাণে ইউজ ওয়াটার ছেড়ে দিচ্ছে ট্রিটমেন্ট ছাড়া, ইটিপি প্ল্যান্ট যাদের নেই, যারা পানিটা ছেড়ে দেয়, এরা আবার ওয়াটার বডিতে যে পলিউশন ক্রিয়েট করে, এই ট্রেড অফটা একটু আপনার কাছ থেকে জানতে চাই, কীভাবে সম্ভব হতে পারে? আচ্ছা, এখানে দুটো জিনিস আমি সাজেস্ট করতে চাই। একটা হচ্ছে ইউজের ব্যাপারে, যেটা গার্মেন্টস মালিকদের জন্য এটা জানা প্রয়োজন। সেটা হচ্ছে যে ডাইং এবং ওয়াশিংয়ের জন্য প্রচুর পানি দরকার, এবং যেই পানিটা দরকার সেটা তাদের অ্যাসিডিক হওয়া দরকার। কিন্তু তারা যেহেতু গ্রাউন্ড ওয়াটার ব্যবহার করেন, পানিটা অ্যালকালাইন থাকে, ক্ষারীয় থাকে। সো এই জন্য তাদেরকে ট্রিট করে ব্যবহার করতে হয়, তাদের খরচ হয়। তারা যদি স্রেফ রেইন ওয়াটারটাকে ধরে ব্যবহার করেন, তাদের কিন্তু খরচ কমে যায়। তো সুতরাং তাদের পানির চাপও কমে এবং খরচও কমে। এই জিনিসটা আমরা বেশ কিছু ফ্যাক্টরিতে করেছি, তারা কিন্তু নিজ উদ্যোগে এই কাজটা করতে পারে। এটা তাদের জন্য উইন উইন এক। দ্বিতীয়ত, তারা যেই পরিমাণ পানি ছেড়ে দিচ্ছেন আনট্রিটেড, অনেক সময় তারা ইটিপি ব্যবহার করেন না, এবং যেহেতু ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট থেকে এই পরিমাণ লোকবল থাকে না যেটা মনিটর করা, সেই কারণে এটা সত্যিকার অর্থে মনিটরড হয়ও না। কিন্তু আনফর্চুনেটলি যে জিনিসটা হয়, যে কেমিক্যাল যখন পানিতে মিশে যায়, সেটা সারফেস ওয়াটারই হোক, এবং আলটিমেটলি সমস্ত সারফেস ওয়াটার কোনো না কোনোভাবে গ্রাউন্ড ওয়াটারের সাথে কানেক্টেড, এবং একসময় যদি গ্রাউন্ড ওয়াটার পলিউটেড হয়ে যায়, যেটা হচ্ছে বর্তমানে অনেক এভিডেন্স পাওয়া যাচ্ছে, সেটা আর কোনো দিনও ঠিক হবে না। সো এত বড় ক্ষতি তো আসলে আমরা এই পৃথিবীর জন্য হতে দিতে পারি না। সো তাদেরকেও আসলে রেসপন্সিবল বিজনেস করা দরকার, এবং কিভাবে ইটিপিগুলোকে সেকেন্ড লেভেলে নিয়ে যাওয়া যায়। অর্থাৎ এখন নতুন নতুন টেকনোলজি আসতেছে, যেমন জিরো ডিসচার্জ, লিকুইড ডিসচার্জ, এরকম জেডএলডি এরকম একটা টেকনোলজি, মানে কিভাবে লিকুইড ডিসচার্জটাকে কমিয়ে দেওয়া যায়, জিরো করে দেওয়া যায় বা মিনিমাম করে দেওয়া যায়। সো এগুলো চিন্তা করা যায় যে এই টেকনোলজিগুলোকে কিভাবে তারা ব্যবহার করতে পারেন, এবং তাদের উচিত আসলে ব্র্যান্ডের সাথে নেগোশিয়েট করা, যে কিভাবে তারা উন্নত টেকনোলজি ব্যবহার করে এগুলি করতে পারবেন, গ্রিন ইনফ্রাস্ট্রাকচার এবং টেকনোলজিকে আনতে পারবেন, সেই দিকে আসলে আমাদের যাওয়া দরকার। চমৎকার। আপা, সবকিছু ঘুরে ফিরে ওই একটা জায়গাতে এসে দাঁড়ায় ফান্ডিং। এটা একটা বিশাল বিনিয়োগ প্রয়োজন, আপনি যে কথাটা বলছেন এটার জন্য। আমরা জানি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা সহায়তা সংস্থা যারা ছিল, তাদের ফান্ডেও একটা ভাটা পড়তে শুরু করেছে, বৈশ্বিক পরিস্থিতির কারণেই পড়ছে। এই একটা জায়গায় আমরা এখন যে জায়গাটা এসে দাঁড়িয়েছি, ওয়াটার এইড বা এরকম যারা আইএনজিওস আছেন, যারা কাজ করছেন সচেতনভাবে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন খাতে, ওনাদের আসলে কতখানি স্বাধীনতা আছে কাজগুলো করবার মতো, বা ওনাদের কতখানি প্রস্তুতিটা আছে এই চ্যালেঞ্জের মধ্যে? আমার কাছে মনে হয় যে যারা বিজনেস করেন, এটা তো আসলে একটা কি বলবো, প্রাইভেট সেক্টর, তাদের খাত কিন্তু ডিফারেন্ট। তারা কিন্তু আসলে গ্র্যান্টসের উপর নির্ভর করেন না, তারা বিজনেসের খাত হচ্ছে তাদের ইনভেস্টমেন্ট আসে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, এবং তাদেরকে ওই জায়গাতেই ইনভেস্ট করতে হবে এবং ওইভাবেই
রিটার্ন অন ইনভেস্টমেন্ট চিন্তা করতে হবে, তাদের বিজনেস প্ল্যানটাকে ওভাবে সাজাতে করতে হবে। এখন যেই নতুন কনসেপ্ট আসতেছে কিভাবে সাস্টেনেবল বিজনেস করা যায়, হ্যাঁ, সেই দিকে তাদেরকে আমার মনে হয় ধাবিত হতে হবে। এবং এটা গ্রিন এনার্জির কথা চিন্তা করতে হবে, তারপরে নতুন টেকনোলজির কথা চিন্তা করতে হবে, এফিশিয়েন্ট টেকনোলজি যেটা বললাম, যেমন রেইন ওয়াটার হারভেস্টিং। এটাতে দেখা যায় যে ইনিশিয়াল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হয়তো একটু বেশি হয়, কিন্তু লং টার্ম রিটার্নে এটা অনেক লাভ হয়। তো ওগুলো চিন্তা করতে হবে। ওয়াটার থেকে এটা অ্যাডভোকেসি করছিলেন একটা লম্বা সময়, কতখানি আশা জায়গা নিয়ে? এখানে আর একটা বড় ইস্যু আমরা দেখেছি যে বড় ব্র্যান্ডগুলো কমপ্লায়েন্স নিশ্চিত করতে চায়, তখন বড় ইন্ডাস্ট্রিগুলো, গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো, তারা কিন্তু এটা কমপ্লায়েন্ট, তারা এটা করে। প্রবলেম হয় তখনই যখন তারা সাব কন্ট্রাক্ট দেয় এবং ছোট ছোট গার্মেন্টস যারা এটা হয়। সো আমার কাছে মনে হয় যে অ্যাসোসিয়েশনগুলো ভাবতে পারেন যে ছোট ছোট ইন্ডাস্ট্রি যাদের অনেক বেশি মাথার উপরে ছাতা নাই, তাদেরকে কিভাবে সাপোর্ট করা যায় এবং সরকার থেকে কিভাবে তাদেরকে সহায়তা করা যায়। বাহ, দারুণ আপা, অনেক কিছু বললেন, অনেক কিছু জানলাম এবং জানার ইচ্ছাটাও বাড়িয়ে দিলেন আপনি প্রকারান্তে। কিন্তু শেষ সময় এসে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, এই যে পানির ব্যবস্থাপনা বা পানির সংরক্ষণ নিয়ে আমরা এত আলাপ করলাম, এই কাজগুলোতে বেসরকারি সংস্থাগুলো কিভাবে ভূমিকা রাখতে পারে এবং তরুণ যারা আছে, আমাদের তরুণ প্রজন্ম, আমাদের বেশ বৃহৎ একটা অংশ হচ্ছে তরুণরা, তো তাদেরকে কিভাবে এখানে সংযুক্ত করতে পারি এবং তাদেরকে কিভাবে এই কাজটাতে উদ্বুদ্ধ করা যেতে পারে? একই সাথে যদি গণমাধ্যমের করণীয়টাও। এক্স্যাক্টলি, এই তিনটাকেই আমরা এক জায়গায় যদি সংক্ষেপে আনতে পারি, মানে এক জায়গাতে আনার চেষ্টা করি, সেটা হচ্ছে জনসচেতনতা তৈরি করা এবং সবাইকে এতে কন্ট্রিবিউট করা। অর্থাৎ আমি নিজে যদি এই কাজটা করি, অর্থাৎ আমি কম পানি অপচয় করি, আমি যদি কম পলিউশন করি, হ্যাঁ, অর্থাৎ আমি যদি ডেমনস্ট্রেট করতে পারি, তাহলে কিন্তু সবার সম্মিলিত প্রচেষ্টা একসাথে যখন জড়ো হবে তখন একটা বড় কন্ট্রিবিউশন হবে। এবং আমরা ইয়ুথদেরকে যদি মোবিলাইজ করতে পারি এবং এই কাজটা যদি গণমাধ্যম এবং আমাদের মতো বেসরকারি প্রতিষ্ঠান আমরা সবাই মিলে একসাথে করতে পারি, একটা ম্যাসিভ ক্যাম্পেইনের মতো করতে পারি, ম্যাসিভ ন্যাশনাল কমিউনিকেশন ক্যাম্পেইনের মতো সবাই মিলে করতে পারি, তাহলে কম অর্থ ব্যয়ে যুব সমাজকে একসাথে নিয়ে আমরা একটা বড় ধরনের পরিবর্তন আনতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবার আশা জায়গা নিয়ে একটি বক্তব্যের মাধ্যমে শেষ করবার জন্য আমাদেরও প্রত্যাশা থাকবে এবং আজ এখানে বিদায় নিব। বিদায় নেবার আগে একটা কথা বলতে চাই, বাড়ির যে কলটি থেকে 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি পড়ে যাচ্ছে, হয়তো আপনি খেয়ালও করছেন না। বেসিনের কলটি একটু ঠিকঠাক লাগালে হয়তো এই পানিটি অপচয় হতো না, কিংবা বালতি উপচে পানি পড়ে যাচ্ছে, খেয়াল করছি না। পানি যখন তুলছি মোটর দিয়ে পানি গড়িয়ে পড়ছে, খেয়াল করছি না। এই খেয়াল না করতে করতে কিন্তু একদিন সভ্যতা হারিয়ে যাবে। একটু ভাবুন, ভাবলে মাথা খুলে আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শুভ সকাল। শুভ সকাল।